নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে ম্যানেতে তোমাদের স্বাগত। বন্ধুরা, আজকে যে প্রশ্নপত্রটা তোমরা দেখতে পাচ্ছ এটা আপার প্রাইমারিতে পরীক্ষায় এসেছিল 2015 সালে। তো আজকে এখানে যে সোশ্যাল যে পার্টটা থাকে, যেখানে জিকে প্রশ্ন রয়েছে 60টা, তার মধ্যে 30টা প্রশ্ন আমরা এখানে তুলে ধরবো। এই 30টা প্রশ্ন কিন্তু গ্রুপ সিরির জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ এসএসসির যে প্রশ্নপত্র এরকম টাইপের কিন্তু হয়ে থাকে, এবং পাশাপাশি যারা আপার প্রাইমারি পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য কিন্তু খুব ফ্রুটফুল হতে চলেছে। কারণ এই যে সোশ্যাল সায়েন্সের প্রশ্নগুলো তোমরা প্রিভিয়াস এর প্রশ্নটা দেখো কীরকম এসেছিলো, সেই অনুযায়ী কিন্তু তোমরা পড়াশোনা করতে পারবে, এবং আমাদের চ্যানেলে কিন্তু কন্টিনিউয়াসলি তোমরা এই ভিডিওগুলো পেতে থাকবে। তো আপার প্রাইমারি তোমরা জানো মোটামুটি যে সিলেবাসটা, এখানে যে চাইল্ড ডেভেলপমেন্ট বা পেডাগজি যেটা রয়েছে সেটা 30 নম্বর থাকে, এবং ভাষা যে রয়েছে এখানে বাংলা ইংরেজি এতগুলো ভাষা রয়েছে। তো দেখতে পাচ্ছি এখানে 30 করে রয়েছে, এবং গণিত এবং বিজ্ঞানটা এটা যারা সায়েন্স রয়েছে তাদের জন্য, এবং যারা সায়েন্স নেই অর্থাৎ সায়েন্স বাদে যারা রয়েছে তাদের জন্য এই সোশ্যাল স্টাডিজ, যার মধ্যে কিন্তু জিকে 60খানা প্রশ্ন রয়েছে। তো আজকে এই জিকে প্রশ্ন আমরা দেখব যে কীরকম প্রশ্ন এসেছিল এবং তার উত্তরগুলো জানার চেষ্টা করব। আচ্ছা, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সোশ্যাল স্টাডিজ, এখানে কিন্তু 60টা প্রশ্ন থাকে। তো এইখান থেকে আমরা কিন্তু আজকে দেখব, এবং এটা কিন্তু এসএসসি যে গ্রুপ সিডি পরীক্ষা আছে তার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ সেখানেও কিন্তু 30টা জিকে থাকে। তো এখানে দেখব যে কীরকম টাইপের প্রশ্ন ছিল। দেখো, প্রথম যে প্রশ্নটা এখানে জানতে চাওয়া হয়েছিল, দেখো এখানে বেঙ্গলি ভার্সান, এখানে ইংরেজি ভার্সান। তো আমরা বেঙ্গলিটা দিয়েই করাচ্ছি, যারা ইংলিশ ভার্সান দেখবে তোমরা পাশেরটা দেখে নিতে পারো, ঠিক আছে। তো দেখো এখানে প্রথম যে প্রশ্নটা, যে কিসের জন্য জলদাপাড়া বিখ্যাত। তো জলদাপাড়া আমরা জানি যে স্যাংচুয়ারি রয়েছে, সেই জলদাপাড়া কিসের জন্য বিখ্যাত। এখানে 4টে প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে। এক সিংহ গন্ডার, বাঘ, সিংহ না হাতি। উত্তর হবে এক সিংহ গন্ডার, কারণ যে জলদাপাড়া যে স্যাংচুয়ারিটা আছে সেটা কিন্তু এক সিংহ গন্ডারের জন্য বিখ্যাত। এবং এখান থেকে আরেকটা প্রশ্ন একটা পরীক্ষা এসেছিল যে এই জলদাপাড়া এটা কোথায়, কোন ডিস্ট্রিক্টে পড়ছে পশ্চিমবঙ্গের, সেটা কিন্তু আলিপুরদুয়ার জেলায় পড়ছে, আলিপুরদুয়ার জেলায় পড়ছে। এবং এই আলিপুরদুয়ার জেলা তোমরা জানো এটা কিন্তু আগে ছিল না, এটা 2000 কত সালে 2014 সালে জলপাইগুড়ি থেকে ভেঙে আলিপুরদুয়ার কিন্তু হয়েছে, এটাও কিন্তু জেনে রাখো। এবং আলিপুরদুয়ার কততম ডিস্ট্রিক্ট এটা জেনে রাখো, সেটা হচ্ছে 20তম ডিস্ট্রিক্ট, পশ্চিমবঙ্গের 20তম ডিস্ট্রিক্ট হচ্ছে আলিপুরদুয়ার, যেখানে জলদাপাড়া রয়েছে। তবে একটা থেকে কতগুলো এক্সট্রা ইনফরমেশন জানলাম যেগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, নেক্সট আমরা দেখব যে বায়ু দূষণের যে কারণ এটা কি। 4টে অপশান রয়েছে, কি রয়েছে, যে ধোঁয়া, বাসন মাজা, স্নান করা না সারের প্রয়োগ। তো বুঝতেই পারছো ধোঁয়া, স্মোক, যেখানে দেখো অসম্পূর্ণ দহনের ফলে কিন্তু ধোঁয়া হয়, এবং যেটা বায়ু দূষণের জন্য একটা কিন্তু গুরুত্বপূর্ণ কারণ, ঠিক আছে। তো সেটা কিন্তু জানতে চাওয়া হয়েছিল। নেক্সট দেখতে পাচ্ছ যে প্রশ্ন কি বলছে, লবণাম্বু উদ্ভিদ যেটাকে আমরা ম্যানগ্রোভ ফরেস্ট বলি, তো সেটা কোন ধরনের মাটিতে পাওয়া যায়, লবণাক্ত, কৃষ্ণ মৃত্তিকা, পটসাল না কোনটি না। তো প্রত্যেকে আমরা জানি কি লবণাক্ত মৃত্তিকা বা স্যালাইন মৃত্তিকা কিন্তু পাওয়া যায়। তো সুন্দরী গাছ আমাদের কিন্তু সুন্দরবন ডিস্ট্রিক্ট হচ্ছে। তো সুন্দরবনটা কিন্তু মূলত আমাদের যে নর্থ 24 পরগনা এবং সাউথ 24 পরগনা মিলে কিন্তু আমাদের সুন্দরবনটা রয়েছে, এবং ম্যাক্সিমাম সুন্দরবনটা কিন্তু বাংলাদেশে রয়েছে, ঠিক আছে। তো আচ্ছা, পরবর্তী আমরা দেখে নেব যে 94 নম্বর যে প্রশ্নটা রয়েছে, কি বলছে, যে 600 মিটার যে উচ্চ ভূমিরূপকে কি বলা হয়, মালভূমি, সমভূমি, পাহাড় না পর্বত। উত্তর কী হবে, উত্তর হবে পর্বত। দেখো এই যে 600 মিটার উচ্চ ভূমিরূপ এটাকে কী বলা হয়, এটাকে বলা হচ্ছে পর্বত। আর হিল কিন্তু মোটামুটি এই যে পাহাড় যে বা হিল রয়েছে এটা কিন্তু 300 মিটারের নিচে কিন্তু ধরা হয় পাহাড়কে। দেখো এবার তোমরা বলবে যে পাহাড় তো দাদা অনেক বড় বড় দেখি, অনেক উঁচু উঁচু দেখি। অবশ্যই তোমরা কিন্তু প্লেটও, যে মালভূমিও কিন্তু পামির মালভূমি অনেক উঁচু, কিন্তু যে এক্সেপশন ক্যান নট বি ডেফিনেশন, ঠিক আছে। অর্থাৎ ব্যতিক্রম দিয়ে কিন্তু সংজ্ঞা হয় না। তো সংজ্ঞা কখন বলা হয়, যেটা জেনারেল, যেটা আমরা জেনারেল হিসেবে পাই সেটাকে কিন্তু সংজ্ঞা হিসেবে ধরা হয়। তো 600 মিটার উচ্চ ভূমিরূপকে কিন্তু পর্বত বলা হয়, এবং পাহাড়কে যদি 300 মিটারের নিচেও জিনিসটাকে কিন্তু আমরা পাহাড় বলবো। এবং এক্সেপশন থাকতেই পারে, এক্সেপশনটা কিন্তু ডেফিনেশন হিসেবে হবে না, ঠিক আছে। এখানে সেটাই জানতে চাওয়া হয়েছে। নেক্সট দেখতে পাচ্ছ 95 নম্বর প্রশ্ন কি বলেছে, যে আর্থকুইক বা ভূমিকম্প প্রবণ এলাকা এটা কোনটা, কোন দেশ, জাপান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা না জার্মানি। আমরা কিন্তু প্রায়শই খবরে শুনি যে জাপানে ভূমিকম্প হচ্ছে। তো জাপানে কিন্তু অনবরত ভূমিকম্প হয়, এবং এটা একটা ভূমিকম্প প্রবণ কিন্তু অঞ্চল। আচ্ছা, পরবর্তী 96 নম্বর যে প্রশ্ন দেখতে পাচ্ছ ভূগোলের থেকে দিয়েছে, কি বলছে, যে পৃথিবীর পরিক্রমণ গতির ফল, অর্থাৎ এফেক্ট অফ রিভলিউশন অফ আর্থ, এটা কি হয়, এর ফলে ঋতু পরিবর্তন, দিনরাত্রি উদয়, বন্যার প্রাদুর্ভাব না ভূমিকম্পের প্রাদুর্ভাব। উত্তর কী হবে, উত্তর হবে অপশন এ, ঋতু পরিবর্তন বা চেঞ্জ অফ সিজন, ঠিক আছে। চেঞ্জ অফ সিজন বা ঋতু পরিবর্তন এই পৃথিবীর পরিক্রমণ গতির ফলে কিন্তু এটা হয়, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী আমরা দেখব যে প্রথম মানুষের আবির্ভাব ঘটে কবে, তো কোন দেশে মহাদেশে হয়েছিল। তো প্রথম হয়েছিল কিন্তু আফ্রিকার মহাদেশে। তো আফ্রিকার মহাদেশে আমরা যে মানুষ অর্থাৎ হোমোসেপিয়েন্সের আবির্ভাব কিন্তু প্রথম আফ্রিকা মহাদেশে ঘটেছিল, এবং তারপর আস্তে আস্তে ধীরে ধীরে বিভিন্ন কন্টিনেন্টে কিন্তু ছড়িয়ে পড়েছিল, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখতে পাচ্ছ 98 নম্বর প্রশ্ন, এটা খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষা, স্টেট গভর্নমেন্টের বিভিন্ন পরীক্ষা এটা আসে, যে কর্কট ক্রান্তি রেখা যে অঞ্চল দিয়ে গেছে সেটা কি, কৃষ্ণনগর, বাঁকুড়া, বীরভূম না কোনোটাই না। এখানে কিন্তু একটু ট্রিকিভাবে খেলেছে, কি ট্রিকিভাবে আমি তোমাদের
তোমাকে উত্তরটা বলছি। প্রথমে উত্তরটা হবে কৃষ্ণনগর। দেখো কৃষ্ণনগর উত্তরটা হবে, কিন্তু এই যে টপিক অফ ক্যান্সার বা কর্কটক্রান্তি রেখা কিন্তু বাঁকুড়ার ওপর থেকেও গেছে। তাহলে বলবে যে দাদা দুটো উত্তর কেন? না, এখানে এক্স্যাক্ট লোকেশনটা জানতে চেয়েছে, তো এক্স্যাক্ট লোকেশনটা কিন্তু কৃষ্ণনগরের ওপর থেকে গেছে। তো যদি বলে কর্কটক্রান্তি রেখা কটা ডিস্ট্রিক্টের ওপর দিয়ে গেছে যে পশ্চিমবঙ্গের, সেটা কিন্তু আগে 4টে ছিল, এখন 5টা। কেন কেন 5টা? দেখো কেন 5টা বলে দিচ্ছি। প্রথম যে ডিস্ট্রিক্ট সেটা হচ্ছে নদিয়া, ঠিক আছে। তো তারপর কি বলছে, তারপর হচ্ছে বর্ধমান, ঠিক আছে। তো এই বর্ধমান, তারপর হচ্ছে বাঁকুড়া, তারপর হচ্ছে পুরুলিয়া। তোমরা এখানে জেনে রাখো যে এই যে বর্ধমান কিন্তু এখন পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান দুটো ভাগ হয়ে গেছে, এবং এই দুটোর ওপর থেকেই কিন্তু গেছে। তাহলে কটা হলো? 1টা 2টো 3টে 4টে 5টা ডিস্ট্রিক্টের ওপর দিয়ে গেছে, এবং এক্স্যাক্ট লোকেশন যেহেতু বলেছে তাই নদিয়ার কৃষ্ণনগরটা এখানে অ্যান্সার কিন্তু নিয়েছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা দেখে নেব নেক্সট কি বলছে, যে হিমালয় যে পর্বত যে শ্রেণীর অন্তর্গত বা হিমালয় যে শ্রেণীর পর্বতমালা সেটা কি? ভাঁজ, স্তূপ, আগ্নেয়গিরি না অবশিষ্ট পর্বত? উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, ভাঁজ বা ফোল্ড মাউন্টেন। তো আমরা সবাই জানি যে হিমালয় যে দুটো প্লেটের সংঘর্ষের ফলে ভাঁজ আকৃতি হিসেবে কিন্তু এটা গঠিত হয়েছে, ঠিক আছে। তো তার জন্য এটাকে কিন্তু ভাঁজ পর্বত বলা হয়। তো যদি বলে যে একটা ভাঁজ পর্বতের যদি উদাহরণ আমরা কী জানতে পারি, আন্দিজ পর্বত যে আমরা জানি, সেই আন্দিজ পর্বতমালাও কিন্তু ভাঁজ পর্বতমালা বা ফোল্ড মাউন্টেন্স, ঠিক আছে। নেক্সট 100 নম্বর যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, যে ব্যাঘ্র প্রকল্প সূচনা হয়েছিল বা প্রজেক্ট টাইগার, এটা কবে শুরু হয়েছিল? 1972, 73, 75 না কোনটি নয়? উত্তর হবে অপশন বি, 1973। তো 1973 সালে 1 এপ্রিল, তারিখটা জেনে রাখো, 1 এপ্রিল, ঠিক আছে। 1 এপ্রিল কিন্তু এই যে এটা হয়েছিল, ঠিক আছে। তো এবং এইটা হওয়ার কারণ কি? ব্যাঘ্র প্রকল্প সূচনা কারণ ভারতবর্ষে যে বেঙ্গল যে টাইগারটাকে, মূলত যে বেঙ্গল টাইগারটাকে কিন্তু যাতে ঠিকঠাকভাবে থাকে, কারণ চোরা কারবারিদের কাছে কিন্তু বিভিন্নভাবে বাঘের পরিমাণ কিন্তু কমে যাচ্ছিল, তার জন্য এটা তখন কিন্তু ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছিল। নেক্সট খুবই যে সহজ প্রশ্ন, বায়ু চাপ মাপক যন্ত্রের নাম কি? তো এটা কি আমরা প্রত্যেকে জানি, ব্যারোমিটার দিয়ে বায়ুর চাপ মাপা হয়, ঠিক আছে। তো আর উত্তরগুলো জেনে নেবো। দেখো থার্মোমিটার দিয়ে কি আমরা যে আমাদের জ্বর ফার হলে যে উষ্ণতার টেম্পারেচার মাপি থার্মোমিটার দিয়ে, হাইগ্রোমিটার দিয়ে বায়ুর যে আর্দ্রতা মাপা হয়, অ্যানিমোমিটার দিয়ে বায়ুর যে স্পিড বা গতি মাপা হচ্ছে অ্যানিমোমিটার দিয়ে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখতে পাচ্ছ, নিরক্ষীয় অঞ্চলের বৃষ্টি হলো কি? শৈলক্ষেপ, ঘূর্ণবাদ, পরিচালনা, গুড়িগুড়ি? উত্তর হবে অপশন সি, পরিচলন। তো পরিচলন বা কনভেনশনাল যে এটা নিরক্ষীয় অঞ্চলে বৃষ্টির কারণ নিরক্ষীয় অঞ্চলে কিন্তু সূর্য একদম যে পড়ছে এবং এর সূর্য একদম তীব্রভাবে পড়ে, এবং তার ফলে কিন্তু জলীয় জল বিভিন্ন পুকুর জলাশয় থেকে জলীয় বাষ্প হয়ে উপরে ওঠে, এবং তারপর ঠান্ডা হয়ে মেঘ হয়, মেঘ থেকে বৃষ্টি হয়, এবং এটা কিন্তু প্রায়শই গরমকালে আমরা দেখতে পাই নিরক্ষীয় অঞ্চলে, এবং এটাকে কিন্তু 4টের বৃষ্টিও, বিকেলে 4টের বৃষ্টিও বলা হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখতে পাচ্ছ যে পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? তো লংগেস্ট রিভার অফ দ্য ওয়ার্ল্ড, সেটা হচ্ছে নীল হচ্ছে পৃথিবীর দীর্ঘতম নদী। এবং যদি বলে যে আমাদের ভারতবর্ষ, আচ্ছা যদি বলে যে ভারতবর্ষের দীর্ঘতম নদী কি, সেটা হচ্ছে আমরা জানি আমাদের প্রিয় গঙ্গা নদী। পরবর্তী যে প্রশ্নটা এখানে করেছিল, যে মহাবৃত্তটি কি? দ্য গ্রেট সার্কেল মিন্স কি? নিরক্ষরেখা, কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা না মেরু রেখা? উত্তর হবে অপশন এ, নিরক্ষরেখাকে কিন্তু গ্রেট সার্কেল বলা হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দিয়েছিল। নেক্সট যে প্রশ্নটা এসেছিল, যে দাদরা এবং নগর হাভেলি এটা কি? কেন্দ্রশাসিত অঞ্চল, রাজ্য না জেলা না কোনটি নয়? উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চল বা ইউনিয়ন টেরিটরি। দেখো এই যে কেন্দ্রশাসিত অঞ্চল, এখান থেকে একটু ইম্পর্টেন্ট, কারণ এটা তোমরা জেনে রাখো যে এই যে দাদরা এবং নগর হাভেলি এটা কিন্তু এখন মিলে গেছে। আগে দেখো দমন দিউ যে কেন্দ্রশাসিত অঞ্চল ছিল জানো তোমরা, এই দমনদিউ এবং দাদরা নগর হাভেলি এই দুটোকে কিন্তু এখন মিক্সড হয়ে গেছে, কারণ এই দুটো এরিয়াটা অনেকটা কম, এবং যাতে সরকারের খরচা বেশি হচ্ছিলো, তো তার জন্য এই দুটোকে এক করে দেওয়া হয়েছে। তো এটা কবে এক হয়েছে, ঠিক আছে। তো এটা কিন্তু পরীক্ষায় জানতে চাওয়া হতে পারে যে কত সালে এই দুটো ইউনিয়ন টেরিটরি এক হয়েছে। সেটা হচ্ছে 2020 সালে 26শে জানুয়ারি এটা কিন্তু কার্যকর হয়েছে। দমনদিউ এবং দাদরা নগর হাভেলি এটা এক হয়ে গেছে, এবং এর যে এই দুটো যে মিলে গেছে, অর্থাৎ এখন কিন্তু দাদরা নগর হাভেলি এবং দমন এবং দাদরা নগর হাভেলি এরকমভাবে বলা হয়। এবং এর যে ক্যাপিটাল কোনটা আছে, ক্যাপিটাল কিন্তু করা হয়েছে কি? দমন, শুধু ক্যাপিটাল কিন্তু দমন করা হয়েছে। এবং এই যে দুটো কেন্দ্রশাসিত অঞ্চল এক হয়েছে, তার মধ্যে সবথেকে লার্জেস্ট যদি সিটি বলা হয় কোনটা, সেটা হচ্ছে সিলভাসা, যেটা কিন্তু আগে অর্থাৎ দাদরা নগর হাভেলি কিন্তু যে রাজধানী ছিল সিলভাসা, সেটা হচ্ছে এখন লার্জেস্ট সিটি হয়েছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা দেখব যে 106 নম্বর প্রশ্ন কী বলছে, ফ্রি ইন্ডিয়া সেন্টার এটা স্থাপিত হয়েছিল কবে? 4টে অপশন এখানে দেখতে পাচ্ছ, বার্লিন, লন্ডন, টোকিও না রোম? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, বার্লিন। তো এই ফ্রি ইন্ডিয়া সেন্টার এটা কে প্রতিষ্ঠা করেছিল? এটা সুভাষচন্দ্র বোস কিন্তু প্রতিষ্ঠা করেছিল,
ঠিক আছে, এটা মাথায় রাখবে, ঘুরিয়ে কিন্তু প্রশ্ন আসতে পারে যে কে করেছিল ফ্রি ইন্ডিয়া সেন্টার। নেক্সট, ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স লিগ এটা স্থাপন করেছিলেন কে? রাসবিহারী বসু, সুভাষচন্দ্র বসু, ক্যাপ্টেন মোহন সিং, না এদের কেউই নয়? তো উত্তর কী হয়ে যাবে? উত্তর এখানে হয়ে যাবে কিন্তু অপশন এ, রাসবিহারী বসু। তো রাসবিহারী বসু তিনি 1942 সালে টোকিওতে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ প্রতিষ্ঠা করেছিলেন। আচ্ছা, নেক্সট, ডাইরেক্ট অ্যাকশন ডে। এই ডাইরেক্ট অ্যাকশন ডে সূচনা হয়েছিল কোথায়? এটা কিন্তু কলকাতাতেই হয়েছিল, ঠিক আছে। তো কলকাতা, 4টে অপশন ছিল, তার মধ্যে কলকাতাতে হয়েছিল এই ডাইরেক্ট অ্যাকশন ডে। এটা কিন্তু মুসলিম লীগ যে মূলত পাকিস্তান প্রস্তাব, অর্থাৎ পাকিস্তান আলাদা পাকিস্তান কান্ট্রি করতে হবে, এর জন্য ডাইরেক্ট অ্যাকশন ডে কিন্তু পালন করেছিল এবং বিভিন্ন জায়গায় বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল, বিশেষত কিন্তু কলকাতায়, ঠিক আছে। তো আচ্ছা, নেক্সট, সিআর ফর্মুলা। তো সিআর ফর্মুলা কে দিয়েছিলেন প্রস্তাবটা? চক্রবর্তী রাজাগোপালাচারী, চিত্তরঞ্জন দাস, রবীন্দ্রনাথ ঠাকুর, না এদের কেউই নয়? উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, চক্রবর্তী রাজাগোপালাচারী। তিনি কিন্তু 1944 সালে এটা দিয়েছিলেন। কারণ তোমরা জানো যে মুসলিম লীগ এবং যে কংগ্রেসের, জাতীয় কংগ্রেসের মধ্যে একটা মতবিরোধ তখন হচ্ছিল, কারণ মুসলিম লীগ তাদের অনড় ছিল যে পাকিস্তান একটা আলাদা কান্ট্রি হবে ভারতবর্ষ ভেঙে, অবিভক্ত ভারতবর্ষ ভেঙে, কিন্তু কংগ্রেস কিন্তু চাইছিল না। তো এই নিয়ে সিআর ফর্মুলার মাধ্যমে চক্রবর্তী রাজাগোপালাচারী দুটো দলকে কিন্তু বসিয়েছিল, কিন্তু আলটিমেট কিন্তু সাকসেস হয়নি, কারণ মুসলিম লীগ মানতে চায়নি, ঠিক আছে। তো আচ্ছা, নেক্সট, আমার সোনার বাংলা এর রচনাকার কে? তো এই রচনাকার আমরা প্রত্যেকে জানি রবীন্দ্রনাথ ঠাকুর, এবং রবীন্দ্রনাথ ঠাকুর এটার রচনাকার আমার সোনার বাংলা, এবং এটা কিন্তু বাংলাদেশের ন্যাশনাল সং। নেক্সট, বাবরের জন্মস্থান। তো বাবর আমরা প্রত্যেকে জানি যে বিখ্যাত যে মুঘল রাজবংশ ছিল, সেই মুঘল যে সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন বাবর, এবং তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন সেটা জানতে চাইছিল। ফারগানা, দিল্লি, আজমের, না কোনটি না? উত্তর হবে ফারগানা। তো ফারগানা একটা ডিস্ট্রিক্ট, এবং এটা বর্তমানে কোথায় অবস্থিত? এটা কিন্তু উজবেকিস্তানে অবস্থিত বর্তমানে, ঠিক আছে। তো মাথায় রাখবে। আচ্ছা, নেক্সট, ক্যাপ্টেন হকিংস কার রাজসভায় উপস্থিত হয়েছিলেন? তো জাহাঙ্গীর, আকবর, না শাহজাহান, না কেউই নয়? উত্তর হবে অপশন এ, জাহাঙ্গীর। তো জাহাঙ্গীরের যে সভায় কিন্তু ক্যাপ্টেন হকিংস এসেছিল 1608-এ, এবং সেখান থেকে কিন্তু তিনি সুরাটে একটা যে ইংরেজদের পোর্ট প্রতিষ্ঠা করার কিন্তু তিনি অনুমতি পেয়েছিল, ঠিক আছে। তো পরবর্তী প্রশ্ন, ভাস্কো দা গামা কোথায় অবতরণ করেছিলেন? কোজিকোড, গুজরাট, পাটনা, না কোনটি নয়? উত্তর হবে কোজিকোড। আমরা প্রত্যেকে জানি এটি কেরালায় অবস্থিত, এবং 1498 খ্রিস্টাব্দে ভাস্কো দা গামা, পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা ভারতবর্ষে কিন্তু প্রথম এসেছিলেন, ঠিক আছে। আচ্ছা, নেক্সট, ফারুকশিয়ার ফরমান জারি করেছিলেন কত সালে? 1717, 1720, 30, না 40? উত্তর হবে 1717 সালে ফারুকশিয়ার ফরমান জারি করেছিলেন, এবং এর মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার এবং উড়িষ্যা এই 3টে জায়গার কিন্তু ফ্রি বাণিজ্য পুরো একদম ফরমান পেয়ে গিয়েছিল, ঠিক আছে। আচ্ছা, নেক্সট, দ্বিতীয় চার্টার অ্যাক্ট কবে পাস হয়েছিল? 1813, 14, 15, না কোনটি না? উত্তর হবে 1813 সালে দ্বিতীয় চার্টার অ্যাক্ট পাস হয়েছিল। তাহলে প্রথম চার্টার অ্যাক্ট কবে পাস হয়েছিল? সেটা হচ্ছে 1793 সালে প্রথম চার্টার অ্যাক্ট পাস হয়েছিল। পরবর্তী মৌর্য সাম্রাজ্যের শেষ রাজা কে ছিল? এটা বহু পরীক্ষায় দেওয়া হয়, সেটা হচ্ছে বৃহদ্রথ। বৃহদ্রথ হচ্ছে মৌর্য বংশের শেষ সম্রাট। নেক্সট, কোন রাজা লিচ্ছবি দৈত্য নামে পরিচিত ছিল? তো 4টে অপশন, প্রথম চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য, না সমুদ্রগুপ্ত? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, অর্থাৎ সমুদ্রগুপ্তকে কিন্তু লিচ্ছবি দৈত্য বলা হতো। কেন বলা হতো? কারণ সমুদ্রগুপ্তর যিনি মা ছিলেন কুমার দেবী, তিনি লিচ্ছবি বংশের রাজকন্যা ছিলেন, তো তার জন্য তাকে কিন্তু লিচ্ছবি দৈত্য বলা হতো। নেক্সট, সকারি নামে পরিচিত ছিল যে রাজা, তার নাম কি? তো সকারি নামে পরিচিত যে রাজা, তার নাম হচ্ছে কি? দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য। তিনি সকারি নামে পরিচিত ছিল কারণ তিনি শকদের বিতাড়িত করেছিলেন বা হারিয়েছিলেন, ঠিক আছে। তো আচ্ছা, পরবর্তী আইহোল প্রশস্তি কার রচনা? তো আইহোল প্রশস্তির রচনা হচ্ছে রবি কীর্তির, এবং এখান থেকে প্রশ্ন আসে যে এর থেকে আমরা কার সম্পর্কে জানতে পারি? সেটা হচ্ছে দ্বিতীয় পুলকেশী সম্পর্কে আমরা এই আইহোল প্রশস্তি থেকে জানতে পারি। আচ্ছা, 120 নম্বর প্রশ্ন, দ্বিতীয় পুলকেশী পরাজিত করেছিলেন কাকে? তো দ্বিতীয় পুলকেশী পরাজিত করেছিলেন কাকে? চন্দ্রগুপ্ত মৌর্য, হর্ষবর্ধন, দ্বিতীয় নাগভট্ট, এদের কেউই নয়? উত্তর হবে বিখ্যাত যে সম্রাট হর্ষবর্ধনকে কিন্তু তিনি পরাজিত করেছিলেন দ্বিতীয় পুলকেশী, ঠিক আছে। তো আচ্ছা, 30টা প্রশ্ন আমরা আলোচনা করলাম, কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। তাহলে আমরা আরও 30টা কিন্তু আছে, এখানে আরও 30টা প্রশ্ন আছে, আমরা আরও 30টা এক্সট্রা ইনফরমেশন নিয়ে তোমাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, এবং যারা গ্রুপ সি, ডি এবং যে অন্যান্য স্কুলের পরীক্ষাগুলো দিতে চাইছো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করো। আমরা কিন্তু ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের সামনে তুলে নিয়ে আসবো, এবং নিচে লিঙ্ক রয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, সেখানে জয়েন হয়ে যাও, এই প্রশ্নপত্রগুলো পেয়ে যাবে। ধন্যবাদ।